নজর রাখবো পরবর্তীতে। তবে এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখবো। তীব্র গরম, আর এই গরমের ফলে আমরা দেখছি এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই। রীতিমতো বৃষ্টির জন্য অপেক্ষা, চাতক পাখির মতন রয়েছে আমরা প্রত্যেকেই। তবে তারই সঙ্গে এই গরমের পেছনে অন্যতম কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই গরম বাড়ছে ভারতবর্ষে। বিশ্ব উষ্ণায়নের চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতীয় নীতি থেকে শুরু করে সমস্ত কিছু। তবে তারই সঙ্গে উন্নয়নের কতটা প্রভাব পড়বে এই মুহূর্তে দাঁড়িয়ে মানব জীবনে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কথা বলবো আবহাওয়াবিদ বিশ্বজিৎ রায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ বাবু, তীব্র গরম, আমরা প্রত্যেক বছরই গরম দেখি, কিন্তু এবারে যেন কোথাও সব থেকে আলাদা হয়ে যাচ্ছে গরমের তাপমাত্রা। কেন এই গরম বাড়ছে, কি বলবেন? আচ্ছা, প্রথমেই বলি, গরমের দিক দিয়ে যদি আমরা ইয়ার গুলোকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এখনো পর্যন্ত হটেস্ট ইয়ার হিসেবে 2016টা মাত্রা ছাড়িয়ে যাওয়া একটা গরমের বছর। আমি 2024-এর কথা পরে আসছি। 2016 সাল গরম তো এর জন্য বাড়ছে, সে আলোচনায় পরে আসছি। 2016 সালে আমাদের ইন্ডিয়াতে রাজস্থানের জোর করে 51°C টেম্পারেচার পাওয়া গেছিল, মানে সেটা এখনো পর্যন্ত হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার। এবার তারপর থেকে পরের বছরগুলোতে খুব একটা যে স্বস্তি পাচ্ছি 16 থেকে এখনো 24 পর্যন্ত এতগুলো বছর হয়ে গেল তা না, অস্বস্তি বাড়ছে গরমের জন্য। গরমের চেহারাটা বদলাচ্ছে। মানে এই যে এই বছরের গরমটা 2024-এর, এটা একটা লংগেস্ট পিরিয়ড অফ ড্রাইনেস, ফলে এটা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করেছে আমাদের সবার কাছে, আবহাওয়াবিদ শুধু না, যারা সাধারণ মানুষ প্রত্যেক দিন দৈনন্দিন কাজকর্মের সঙ্গে যুক্ত নানাভাবে তাদের কাছে। তো এই গরমের জায়গাটাকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো যে এই 2024টা খুব বেশি যে গরম পড়বে এবং একটা হটেস্ট ইয়ারের দিকে যাবে সেটা একটা প্রেডিকশন কিন্তু ছিল। তার একটা বড় কারণ হচ্ছে এল নিনো এফেক্ট, প্রশান্ত মহাসাগরের একটা ফেনোমেনন, যে এল নিনো এফেক্টের প্রভাব গোটা পৃথিবীতে পড়ে এবং আমাদের যে ট্রপিক্যাল কান্ট্রিগুলো, গরমের দেশগুলো, ভারত এবং তার সংলগ্ন দেশগুলো, তার উপরে তার একটা বড় প্রভাব পড়ে। এল নিনো যে বছর অ্যাক্টিভ থাকে, এবছর জেনারেলি 2 থেকে 7 বছর পর পর এল নিনো নামক ফেনোমেনন দেখা যায়। সেই সময় একটা অপ্রত্যাশিত হট ওয়াটার প্রশান্ত মহাসাগরে দেখা যায় এবং সেটা আমি ডিটেলসে ব্যাখ্যায় যাচ্ছি না, এটা ব্যাখ্যা করতে হলে আরো অনেকগুলো বিষয় ব্যাখ্যা করতে হবে। এল নিনো, তার কাউন্টার এফেক্ট অর্থাৎ লা নিনা, এল নিনো সাদার্ন অসিলেশন বা এনসো, তার সঙ্গে ওয়াটার সার্কুলেশন, অনেক মেকানিজমের দিকে আমি যাচ্ছি না। জাস্ট এই ফেনোমেননটা অনেকে এটার নামের সঙ্গে পরিচিত, যে ডিসেম্বর বা তার শেষের দিকে উৎপন্ন হয়ে এটা আস্তে 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 1 মাস 2 মাস 3 মাস 10-12 মাসও থাকতে পারে। তো এখনো পর্যন্ত সেটা যতটা মানে দুর্বল হয়ে যাওয়ার কথা ততটা দুর্বল হয়ে গিয়ে আমাদের নর্মাল কন্ডিশন করে দেবে সেরকম কিন্তু অবস্থা হয়নি। ফলে যে বছর এল নিনোটা অ্যাক্টিভ থাকে সেই বছর দেখা যায় তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ড্রাউট, অর্থাৎ দীর্ঘমেয়াদী খরা এবং ডিলেড মনসুন, অর্থাৎ আমাদের যে মৌসুমী বায়ুর আগমন সেটা কিন্তু অপ্রত্যাশিত ভাবে বিলম্বিত হতে পারে এল নিনোর জন্য। এবার গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কতটা এল নিনোর উপর আছে না আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত রিসার্চের বিষয়, কিন্তু বহু বিজ্ঞানীর মতে, আবহাওয়া বিজ্ঞানী, পরিবেশবিদ, আরো অন্যান্য সমুদ্র বিজ্ঞানী যারা এগুলোর সঙ্গে প্রতিনিয়ত গবেষণায় যুক্ত, তাদের মতামত হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কিন্তু এল নিনোর যে ফ্রিকোয়েন্সি এবং এল নিনোর যে প্রভাব সেটাকে বাড়িয়ে দিতে পারে। মানে এল নিনোর জন্য যে অপ্রত্যাশিত আমরা হিট ওয়েভ পাচ্ছি, একটা শুষ্কতা পাচ্ছি, সেই শুষ্কতাটাকে, প্রত্যাশিত হিট ওয়েভটাকে, অ্যাবনর্মাল টেম্পারেচার, তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে সমস্ত ঘটনাগুলো টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে হচ্ছে, অর্থাৎ ডিজার্টিফিকেশন, ড্রাইনেজ, মাটির তলার জল আরো নিচে নেমে যাচ্ছে, পাম্পের উপরে চাপ পড়ছে, এগ্রিকালচারাল ফিল্ড গুলোতে আমরা জলসেচ দিতে পারছি না, অতিরিক্ত জলসেচের জন্য আর্সেনিক দূষণ হয়ে যাচ্ছে। তারপরে টোটাল হাইড্রোলজিক্যাল সাইকেল অর্থাৎ জলচক্রটাই টোটালটা ডিস্টার্ব হচ্ছে। তো সেই ডিস্টার্বেন্সে এটা একটা বড় কারণ এল নিনোটা। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কি মনে হচ্ছে, এবারে এখনো অব্দি আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের বুকে যে তাপমাত্রা সেটা এই মে মাসের মধ্যেই 45 কোথাও ছাড়িয়ে গেছে 47 পর্যন্ত। আমাদের এই ত্রিপুরাতেও সেই একই রকমেরই অবস্থা। এই তাপমাত্রা কি আগামী দিনে আরো বাড়তে থাকবে এর প্রভাবে? আগামী দিন বলতে আমরা যদি এই বছরটাকেই ধরি তাহলে এখনো পর্যন্ত মে মাসটা রয়েছে। এই যে ড্রাই স্পেলটা যদি আরো লাস্টিং করে, ধরুন কয়েকদিনের মধ্যে একটা ছোটখাটো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবছর আমরা বৃষ্টিটা অনেক কম পেলাম, বিশেষ করে আমরা উত্তরবঙ্গের দিকটাকে
যদি দেখি হুম তাহলে পরে আমাদের এই জায়গাগুলোতে একটা বড় বৃষ্টি কিন্তু আমরা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার থেকে পাই। তো হুম ভারতে প্রত্যেক বছর 4 থেকে 6টা পশ্চিমী ঝঞ্ঝার স্পেল ঢুকে এবং তার থেকে একটা বড় অংশ আমরা বৃষ্টি পাই। কিন্তু এবছর যে কটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে সংখ্যায় খুব কম এবং সেই পশ্চিমী ঝঞ্ঝাগুলোর থেকে আমরা যে বৃষ্টিপাতটা পাই সেটা প্রায় পাইনি। এখন প্রবলেম নানা রকমের একটা এফেক্ট এবং কাউন্টার এফেক্ট হয়। যখন পশ্চিমী ঝঞ্ঝা অ্যাক্টিভ থাকে তখন আমরা বে অফ বেঙ্গলে খুব একটা বেশি স্টর্ম জেনারেটেড হতে দেখি না, আবার ওদিকটা যখন দুর্বল হয় এদিকটা একটু সজাগ হয়ে থাকে, এরকমের ঘটনাগুলো ঘটে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার থেকে যে একটা বৃষ্টিপাত ড্রাই মরশুমটাতে বিশেষত এই সময়টাতে সেটা কিন্তু আমরা পাইনি। এবং যতগুলো পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে সেটা আমাদের উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে কিছুটা ডিস্টার্বেন্স তৈরি করার পরে সেটা বেশিরভাগই আমি বলছি হয়ে যাচ্ছে, ডিসপার্স হয়ে যাচ্ছে। ফলে আমাদের এদিকে যে মেঘ ড্রিপ করে আসার কথা এবং যার থেকে বৃষ্টিপাত হওয়ার কথা এবং আরো অন্যান্য ফেনোমেনন গুলো পাশাপাশি যেগুলো আমরা পাবো সেগুলো পাচ্ছি না। তো এই জন্য ড্রাই স্পেলটা বেড়ে যাচ্ছে। এখন যদি আমরা বাতাসের ডাইরেকশন প্রত্যেকদিনই প্রায় পশ্চিম, দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম থেকে বাতাস বইছে, যে ডাইরেকশনটা যখন চেঞ্জ হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে হবে তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণ দিক থেকে বহন করে নিয়ে আসবে। কিন্তু দীর্ঘ স্থলভাগ অতিক্রম করে যদি বাতাস বয় তাহলে ইনল্যান্ড ওয়াটার বডিজ যেগুলো আছে অন্তর্দেশীয় স্থলভাগের যে জলভাগ সেগুলোর তো একটা বড় অংশ এখন শুকিয়ে গেছে, জল নেই কোথাও, যতটুকু জল আছে কম, ফলে জলীয় বাষ্প সাপ্লাই হচ্ছে না। তো ফলে এই ড্রাই স্পেল থাকলে পরে টেম্পারেচার কিন্তু আরো বাড়বে, এক্সপেকটেশন রয়েছে। সামান্য কিছু বৃষ্টিপাত হয়তো বজ্রবিদ্যুৎ সহ পেতে পারি, বাট ইট উইল লাস্ট লঙ্গার দেন উই ক্যান এক্সপেক্ট মোর টেম্পারেচার even crossing 45 degree, it may reach to 46 degree and plus. এই যে এখন হিট ওয়েভ জারি রয়েছে রাজ্যে রাজ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে বর্ষার কাগজে কলমে ঢুকতে অনেকটাই দেরি রয়েছে এখনো, যেটা আবহাওয়াবিদরা জানাচ্ছেন। সেই জায়গাতে বৃষ্টি কি তাহলে আমরা যেটা ছিটে ফোঁটা, যেটা বারবার দেখছি যে হতে পারে, যে সম্ভাবনার কথা পাচ্ছি, সেই বৃষ্টি কি আদৌ হবে না সত্যি সত্যি এখন বৃষ্টির দেখা নেই? মানে এবার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এগুলোকে লক্ষ্য করি, আমাদের ওয়েদার প্রেডিকশন গুলোকে লক্ষ্য করি, মাঝে মাঝেই কিন্তু হালকা বৃষ্টির মৃদু সম্ভাবনা পূর্বাভাস বিভিন্ন সময় করা হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই সময়টায় বিশেষ করে অ্যাকচুয়ালি থান্ডারস্টর্মের যে সময়, যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, সেটা কিন্তু অ্যাকিউরেট প্রেডিকশন করা মুশকিল। যদি আমরা আজকে বে অফ বেঙ্গলে যদি একটা মানে ঝড় তৈরি হয়, সাইক্লোনিক ডিস্টার্বেন্স তৈরি হয় আরব সাগরে অথবা আমাদের বঙ্গোপসাগরে, তাহলে পরে সেটা যেরকম ভাবে প্রেডিক্ট করা যায়, ন্যাচুরাল কন্ডিশন হবে, তারপরে কোথায় এসে ল্যান্ডফল হবে, কতটা বৃষ্টিপাত হবে, কোন জায়গায় ঝড়ের গতিবেগ কতটা হবে, সেটা অনেক ভালোভাবে প্রেডিক্ট করা যায় নিউমেরিক্যাল ওয়েদার ফোরকাস্টিং দিয়ে, আরো অন্যান্য নানা রকম ভাবে। কিন্তু থান্ডারস্টর্মের প্রেডিকশন করা খুব মুশকিল, বিশেষ করে ট্রপিক্যাল থান্ডারস্টর্ম, আমাদের গরমের দেশে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। কিন্তু এখানে প্রশ্ন, এই যে ধরুন আমরা দেখছি যে বৈশাখ মাস সেটাও প্রায় এখন ঢুকে গেছে, বৈশাখ মাস মানে কাল বৈশাখী, তার তো কোনো দেখাই মিলছে না। না, নেই তো কালবৈশাখী। এবং আবহাওয়াবিদরা মনেই করছে যে এল নিনোটা একটা বড় কারণ। এবছর এল নিনো যখন আসে তখন আমাদের ভারত এবং তার তৎসংলগ্ন যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে কিন্তু এক্সট্রিম ড্রাই সিচুয়েশন তৈরি হয় এবং হিট ওয়েভ তৈরি হয়, এবং এই হিট ওয়েভটা ড্রাইনেসের জন্য আরো বেশি বাড়ছে। বাতাসে জলীয় বাষ্প যত বাড়বে হিট ওয়েভ কিন্তু কমবে, কারণ বাতাসে জলীয় বাষ্পের একটা খুব বড় গেম রয়েছে। জলীয় বাষ্প টেম্পারেচার খুব বেশি উঠতেও দেয় না, খুব বেশি নামতেও দেয় না। আমরা যদি দেখি যে সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলোতে খুব বেশি ঠান্ডা কিন্তু পড়ে না কোনোদিনও, খুব বেশি গরম পড়ে না। হ্যাঁ, কিন্তু যত আমরা ইনল্যান্ডে যাব তত কন্টিনেন্টাল এফেক্টটা বাড়বে, অর্থাৎ তার এক্সট্রিম ড্রাইনেসটা বাড়লে পরে সেখানে গরম টেম্পারেচার অনেক বেশি বাড়বে। আমরা যদি দিল্লি, রাজস্থান, হরিয়ানা দিকে যাই, যে হু করে টেম্পারেচার কিন্তু মার্চ ক্রস করলে উঠে যাচ্ছে। সেখানে সমুদ্রের দিকে জলীয় বাষ্পটা অনেকটা ইকুয়েবল করার চেষ্টা করে। তো ফলে যেহেতু আমরা সেই ড্রাইনেসটার একটা স্পেলের মধ্যে রয়েছি এখন, ফলে মানে হিট ওয়েভ হচ্ছে এবং সেটা আরো বাড়বে স্বাভাবিকভাবেই। ফলে কালবৈশাখীর দেখা নেই। এটা যেহেতু এল নিনোর একটা ফেনোমেনন চলছে, সেটা এখনো পর্যন্ত পুরোপুরি দুর্বল হয়নি। ফলে স্বাভাবিকভাবে এটা কতদিন পর্যন্ত টেনে নিয়ে যাবে এফেক্টটাকে সেটা এক্স্যাক্টলি প্রেডিক্ট করা খুব মুশকিল, কারণ এল নিনোর বিহেভিয়ারটা আনসার্টেন। প্লাস যেটা বলছিলেন যে গ্লোবাল ওয়ার্মিং এগুলোকে আরো বেশি আনসার্টেন করে দিচ্ছে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু আপনাকে টেলিফোন লাইনে থাকার জন্য। হ্যাঁ।
ওয়েলকাম। আমরা আমরা কথা বলছিলাম আবহাওয়াবিদ বিশ্বজিৎ রায়ের সঙ্গে। তবে সেই জায়গায় এল নিনো এই মুহূর্তের সব থেকে বড় একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে তীব্র গরমের ক্ষেত্রে, এবং যেটা আবহাওয়াবিদদের পক্ষ থেকেও এখন এক প্রকার আহ, মুশকিল হয়ে দাঁড়াচ্ছে বলা সঠিকভাবে যে কখন বৃষ্টি হবে আর কখন তাপমাত্রা কমবে। কারণ এই মুহূর্তে তাপমাত্রা কমার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। তাই এল নিনোর প্রভাব যতদিন বজায় থাকবে, তার সঙ্গে জলীয় বাষ্প বাতাসে যতদিন থাকবে, আর্দ্রতা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই গরমও সহ্য করে যেতে হবে, এমনটাই কিন্তু মত রয়েছে অধিকাংশ আবহাওয়াবিদদের। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।